সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থীরা নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা, অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতকরণ সহ বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আর স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন কমিশনের কাজ হবে একটি স্থানীয় সরকার ব্যবস্থা দাঁড় করিয়ে দেয়া। তবে তার আগে কমিশনের নির্বাচনী রোডম্যাপ সংস্কার শেষ না করে স্থানীয় নির্বাচনে গেলে সংস্কার ঝুলে যাবে বলেও মন্তব্য করেন তিনি। সকালে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিক এবং সম্পাদকগণের বৈঠক শেষে তারা এসব কথা বলেন। এখন স্লেট বা ইজেলটা কিন্তু ক্লিন, এখন এখানে নতুন ছবি আঁকার সময় এটা। তাহলে আমরা যদি এটাকে সিস্টেমে ডেভেলপ করতে পারি, আমাদের পাশের রাজ্যগুলো পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, এগুলোও দেখেন, ওখানে কিন্তু সরাসরি মেয়র এবং চেয়ারম্যান নির্বাচন হয় না। পার্লামেন্টারি সিস্টেমে কাউন্সিলর এবং মেম্বার নির্বাচিত হয়। মেম্বার এবং কাউন্সিলররা পরিষদে গিয়েই কিন্তু তাদের এক্সিকিউটিভ কমিটি নির্বাচন করেন। আমরাও সেই সিস্টেমটা চালু করতে চাই, তাহলে নির্বাচনটা অনেক বেশি লেস এক্সপেন্সিভ হবে, অনেক ব্যয় সাশ্রয়ী হবে, সময় সাশ্রয়ী হবে, এত জনবল লাগবে না। আওয়ামী লীগ গণতান্ত্রিক নয়, পুরোপুরি ফ্যাসিবাদী দলে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সন্ত্রাস ও দুর্নীতি এ দুটো জিনিসই আওয়ামী লীগের পরিচয়। দুপুরে চুয়াডাঙ্গা জেলা বিএনপি সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি এই সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। দীর্ঘ 14 বছর পর আজ চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন হচ্ছে। সৌমিত্র দস্তিদার তিনি বললেন, বাংলাদেশে যে সমস্ত প্রচারণা ভারতের মিডিয়া থেকে করা হচ্ছে তার একটাও সত্যি নয়। তিনি বললেন যে হিন্দু ভাইদের উপর অত্যাচারের কথা বলা হচ্ছে। আমি নিজে ছিলাম সেই সময়, দুর্গাপূজার সময়, আমি কালী পূজার সময় ছিলাম। আমি দেখেছি যে সেই সমস্ত কোথাও কোনো সেই ধরনের কোনো কিছু ঘটেনি। কিন্তু ওই যে 72 থেকে 75-এর যে ঘটনাগুলো ঘটেছিল আওয়ামী লীগ, সেই ঘটনাগুলো ন্যাশনাল আর্কাইভ থেকে পুরো মুছে দেওয়া হয়েছে। তাই যে কথাটা আমি সবসময় বলি যে আওয়ামী লীগকে কখনো গণতান্ত্রিক দল বলবেন না। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয়, আওয়ামী লীগ একটি পুরোপুরি ফ্যাসিবাদী দল। এক সপ্তাহের মধ্যে দাবি না মানলে আগামী 30 নভেম্বর সারা দেশে সংহতি সমাবেশ করবে রিকশা, ব্যাটারি চালিত রিকশা ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ করে সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা। এ সময় বিদ্যুৎ চুরি ও অপচয় বন্ধে চার্জিং স্টেশন স্থাপন করা এবং সব শ্রমিকদের জন্য আর্মি রেটের রেশন, পেনশন ও বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থার দাবিও জানান সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা। নুসরাত শারমিনের রিপোর্ট। এক সপ্তাহের মধ্যে দাবি না মানলে আগামী 30 নভেম্বর সারা দেশে সংহতি সমাবেশ করবে রিকশা, ব্যাটারি চালিত রিকশা ভ্যান এবং ইজি বাইক সংগ্রাম পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ করে সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা। তাদের 7টি দাবির মধ্যে রয়েছে নীতিমালা অনুযায়ী ইজি বাইক, রিকশা সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স, রুট পারমিট দেওয়া এবং কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যাটারি চালিত যানবাহনের আধুনিকায়ন করা। এছাড়াও ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে ব্যাটারি চালিত ইজি বাইক ও রিকশা সহ নিহত ও আহত সব শ্রমিকদের ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। 30 তারিখ আমাদের শ্রমিকরা সংগ্রাম পরিষদের নেতৃত্বে সারা দেশে ঢাকার আন্দোলনরত শ্রমিকদের সাথে সংহতি জানিয়ে সমাবেশ করবে। সারা দেশের সংগ্রাম পরিষদের নেতৃত্বে 64 জেলায় আমরা সমাবেশ করব। ঢাকার এই শ্রমিক ভাইদের পাশে দাঁড়িয়ে তারা সংহতি ব্যক্ত করবে। যারা সংশ্লিষ্ট স্টেক হোল্ডার, তাদের সবার সাথে বসে একটি সমন্বিত পরিকল্পনা নিতে হবে। আপনারা রাগ ঢাক করে পরিকল্পনা করতে চান, কারণ আপনারা সব জায়গাতেই ভবিষ্যতে দুর্নীতির রাস্তা সেটি তৈরি করার সুযোগ রাখতে চান। বিদ্যুৎ চুরি ও অপচয় বন্ধে চার্জিং স্টেশন স্থাপন করা এবং সব শ্রমিকদের জন্য আর্মি রেটের রেশন, পেনশন ও বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থার দাবিও জানিয়েছেন সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, হাইকোর্টের নির্দেশনা মতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করা জরুরি হলেও রাতারাতি তা সম্ভব নয়। সেই সাথে সঠিক কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের দিকে নজর দেওয়ার তাগিদ দেন তিনি। মূল সড়ক থেকে সরিয়ে এখন যদি শাখা সড়কে তাদেরকে চলার একটা অনুমতি দেই, তাহলে ধীরে ধীরে এই সংখ্যাটাকে কমিয়ে আনা সম্ভব। এবং নীতিমালাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যে সড়কেই চালাতে দেই না কেন,
সড়কের যে ধারণ ক্ষমতা তার সাথে মিল রেখে কি পরিমাণ যানবাহন চলতে পারবে এটা কিন্তু আমাদের নির্ধারণ করতে হবে। রাতারাতি এই যে 3 দিনের মধ্যে এটা সরানো, এটা আসলে বাস্তবসম্মত না। যদিও আমি মনে করি এই ধরনের খুচরা যানবাহন আমার সড়কের যে সক্ষমতা সেটা ব্যাপকভাবে নষ্ট করছে, এখানে নিরাপত্তার একটা ঘাটতি তৈরি হচ্ছে। এদেরকে সরাতে হবে, কিন্তু সেটা কৌশলীভাবে। এটা রাতারাতি আসলে এখন সড়ক থেকে সরানো এটা অত্যন্ত চ্যালেঞ্জিং বলেই আমি মনে করছি। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। ব্যাংকিং খাত সহ দেশের অর্থনীতিকে বিগত সরকার ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। অর্থনৈতিক মুক্তি সহ দেশের উন্নয়নে ব্যবসায়ী সমাজকে অবদান রাখার আহ্বান জানান তিনি আরও বলেন, স্বৈরাচার কায়েম করার জন্য ৭২-এর সংবিধান রচনা করা হয়েছিল, তাই সংবিধান পরিবর্তন করে সুশাসন কায়েম করতে হবে। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশন IBWF এর দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। পাশাপাশি তিনি অন্তর্বর্তী সরকারকে দেশ সংস্কারের উপযুক্ত সময় দাবি জানান। ৭২ সনের সংবিধান এগুলা অনুযায়ী চলার কোনো মানি হয় না। ওই বিপ্লবী আদর্শ ধারণ করি, বিপ্লবী ছাত্র জনতা যেটা চেয়েছে তাদেরকে সাক্ষী রেখে ওই সামনে এগোতে হবে। এবং ইলেকশন তো অবশ্যই হবে, তবে সেটার জন্য যৌক্তিক সময়টা দেন এবং সাপোর্ট করে সরকারকে। গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুৎপৃষ্ট হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও ৩ জন শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল 10:30টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। তবে বাসটি কিভাবে বিদ্যুৎপৃষ্ট হলো সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। মৃত 3 শিক্ষার্থী হলেন মোহাম্মদ মুজাম্মেল হোসেন নাইম, মুস্তাকিম রহমান মাহিন ও জুবায়েল আলম সাকিব। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, 3 জনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। জানলা দিয়া মানে স্টুডেন্ট পড়তেছে নিচে, পরে দোয়া ছুটতেছে শরীর থেকে, আগুনও ছিটতেছে, দোয়াও ছুটতেছে শরীর থেকে। সমস্ত বাসের ভিতরে সবাই মানে বিদ্যুতে হয়ে গেছে, সবাই শুধু লাফালাফি করতেছে। তারপরে আমি আমার ফোন বের করে বিদ্যুৎ অফিসে কল দেই। এই পরবর্তী লাইনটা মনে রাস্তার মাঝখানে, এটা কয়েক কথা বলা হয়েছে। তারপরে আপনার ওই যে এটা কাবার ছাড়া তারা বলতেছে করবো এই ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারা করছে না। বিআরটিসি 6টা ডবল টেকার গাড়ি নিয়ে আসতেছিল, 5টা গাড়ি পার হয়ে আসছে, লাস্টের গাড়িটা ঝুলন্ত তারের সাথে বিদ্যুতায়িত হয়ে এ পর্যন্ত 3 জন মারা যাওয়ার খবর পাইছি। গাফিলতির ব্যাপারটা তদন্তের বিষয়, তদন্তে বেড়ে আসবে যে কার কি কেবল লেগেছে। এবার আমাদের কৃষি। সিরাজগঞ্জের শাহজাদপুরে এবার রূপা আমনের বাম্পার ফলন হয়েছে। বাজারে ভালো দাম পাওয়ায় খুশি কৃষক। সংশ্লিষ্টরা জানান, চলতি মৌসুমে 290 হেক্টর জমিতে রূপা আমনের আবাদ করা হয়েছে। প্রতিনিধি জাকারিয়া মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ধান ক্ষেতগুলো যেন পরিণত হয়েছে সোনালী সমুদ্রে। কৃষকরা তাই ঘাম জড়াচ্ছেন ধান কর্তন, মাড়াই ও ঘরে তোলার কাজে। চলতি মৌসুমে সকল প্রাকৃতিক প্রতিকূলতা কাটিয়ে বিভিন্ন জাতের রূপা আমন ধান চাষ করায় কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে পারবে বলে প্রত্যাশা কৃষকদের। ইনশাল্লাহ খুব ভালো ফলন আল্লাহ ইনশাল্লাহ আমাকে দিছে। আল্লাহ বারতিলি সামনে আমরা আবার উদ্যোগ নেব, আমরা এই ধান আবার সামনে আল্লাহ বারতিলি সাম ধরে বুনবো। উপশহর কৃষি কর্মের কাছ থেকে পরামর্শ নিয়ে আমি কাজ করছি। এখন বর্তমান ধান কাটতেছি, ধানের ফলন খুব ভালো হয়েছে। কৃষি অফিসের পরামর্শ নিয়ে আগাম জাতের রূপা আমন ধান চাষ করে বাম্পার ফলন হয়েছে। পাশাপাশি বাজারে ধানের ভালো দাম থাকায় দারুণ খুশি স্থানীয় কৃষকরা। অসময়ে নতুন ধান পাওয়ায় একদিকে যেমন অর্থনৈতিকভাবে সচ্ছলতা আসছে, অপরদিকে নতুন ধানে আবারও নবান্ন উৎসব ফিরে পাচ্ছেন তারা। মৌসুমে কখনো আমাদের অঞ্চলে এরকম ফলন বা এরকম ফসল হয় না। জমিতে পরেই থাকতো, কিন্তু এখন আমরা আল্লাহ খুব ভালো ধান দিছে,
আমরা ধানটা খুব খুশি হয়েছি। নিম্নাঞ্চল ভূমি হওয়ায় বন্যার পানিতে তলিয়ে থাকে এসব এলাকা, তাই পতিত জমিতে কৃষকদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে রূপা আমন ধান চাষ করানো হয়েছে। আগামীতে উপজেলায় রূপা আমন ধানের আবাদ আরো বাড়বে বলে প্রত্যাশা এই কর্মকর্তাদের। এরা এই রূপা আমন ধান চাষ করে অনেক সফল হয়েছে এবং সফলতার মুখ দেখেছে। আপনারা জানেন যে কৃষকের মুখে এখন হাসি। হাইব্রিডের ক্ষেত্রে 4.04 মেট্রিক টন হারে আমরা গড় ফলন পাচ্ছি। কৃষির সমৃদ্ধিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় কৃষকের পাশে আছে, কৃষির পাশে আছে। উপজেলাটি নিম্নাঞ্চল হয় বছরের বেশিরভাগ সময় পানির নিচে তলিয়ে থাকায় কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। কৃষকদের দাবি সরকারিভাবে একটি বাঁধ নির্মাণ হলে 3 ফসলি জমি যেমন হবে তেমনি দেশের খাদ্য উৎপাদনে সমৃদ্ধ হবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, চুয়াডাঙ্গায় চলছে জেলা বিএনপি সম্মেলন, আর সেই সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত আছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একমাত্র সম্ভব, সূচনাও একমাত্র সম্ভব, বাস্তবায়ন করাও একমাত্র সম্ভব শুধুমাত্র একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে। যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয় তাহলেই একমাত্র সম্ভব। সেজন্যই আমরা বলছি, রাজনৈতিক দলগুলো বলছে কেন দেশে নির্বাচন প্রয়োজন। দেশের নির্বাচন যত দেরি হবে, প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, এটি হচ্ছে বাস্তবতা, তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। যেই স্বৈরাচারকে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে দেওয়া হয়েছে, যেই স্বৈরাচারের বিরুদ্ধে দেশের লক্ষ্য বিগত 1 যুগেরও বেশি সময় ধরে আন্দোলন করেছে, সেই স্বৈরাচার কিন্তু বসে নেই। সেই স্বৈরাচার কিন্তু তাদের ষড়যন্ত্রে তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে। শুধু তাই নয়, নির্বাচন যত দেরি হবে, এই দেশের মানুষের স্বাস্থ্য সুবিধা, এই দেশের ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা, এই দেশের কৃষকদের সমস্যা, এই দেশের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, এই দেশের বিচার ব্যবস্থার সমস্যা, এই দেশের প্রশাসনের সমস্যা, যতগুলো সমস্যা স্বৈরাচারের সময় শুরু হয়েছিল, স্বৈরাচার করে গিয়েছে, এই সমস্যার গিট্টু আরো বৃদ্ধি পাবে। একমাত্র একটি নির্বাচনের মাধ্যমে সম্ভব ধীরে ধীরে পর্যায়ক্রমিক ভাবে দেশের সমস্যাগুলোর সমাধান করা। সেজন্যই আজকে আমাদের দল সংগঠনকে সম্মেলন যেরকম প্রয়োজন, আজকে দলের প্রকৃত নেতৃত্ব, ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করার জন্য সম্মেলন যেভাবে প্রয়োজন, ভোটাভুটি যেভাবে প্রয়োজন, ঠিক একইভাবে বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, বাংলাদেশের মানুষের ভাগ্যের যদি পরিবর্তন করতে হয়, সেই কাজ যদি শুরু করতে হয়, আবার যদি আমাদেরকে খাল খনন কর্মসূচি শুরু করতে হয়, আবার যদি আমাদেরকে শিল্প বিপ্লব শুরু করতে হয়, আবার যদি আমাদেরকে কৃষির সমস্যার সমাধান করতে হয়, তাহলে অবশ্যই দরকার প্রকৃত জনপ্রতিনিধি, যারা দেশের স্বার্থ, যারা দেশের মানুষের কথা বলে। তার জন্য প্রয়োজন নির্বাচন। এই কথাটা পরিষ্কারভাবে আজকে আমাদেরকে তুলে ধরতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, তুলে ধরতে হবে বাংলাদেশের মানুষের কাছে। কারণ এটি হচ্ছে পৃথিবীতে যে সকল গণতান্ত্রিক দেশ আছে, পৃথিবীতে যে সকল উন্নত দেশ আছে, তারা এই গণতন্ত্র চর্চার মাধ্যমেই ধীরে ধীরে তাদের দেশের অনেক সমস্যার সমাধান তারা করেছে। কাজে প্রিয় ভাই বোনেরা, দলকে সুসংগঠিত করতে হলে, দলের প্রকৃত নেতৃত্ব তৈরি করতে হলে যেমন কোনো বিকল্প, ঠিক একইভাবে দেশকে যদি নিরাপদ করতে হয় ষড়যন্ত্রের হাত থেকে, দেশের মানুষের রাজনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, দেশের মানুষের অর্থনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে বাংলাদেশে সাধারণ নির্বাচনের বাইরে আর কোনো বিকল্প নেই। কারণ সোজা একটি কথা, যদি দেশের রাজনীতি রুগ্ন হয়, আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে দেশের রাজনীতি রুগ্ন, যে দেশের রাজনীতি অসুস্থ, সেই
ব্যবস্থা অসুস্থ, সেই দেশের স্বাস্থ্য ব্যবস্থা অসুস্থ, সেই দেশের শিল্প ব্যবস্থা অসুস্থ, সেই দেশের বিচার ব্যবস্থা অসুস্থ, সেই দেশের কৃষি ব্যবস্থা অসুস্থ। এবং চারিদিকে তাকিয়ে দেখুন, বিগত স্বৈরাচারের সময় এই প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে। আজকে যদি এই সেক্টরগুলোকে আবার তিলে তিলে গড়ে তুলতে হয়, একমাত্র বিকল্প পথ হচ্ছে নির্বাচন এবং জনগণের নির্বাচন। যে নির্বাচনে জনগণ মুক্তভাবে, নিরাপদভাবে, স্বাধীনভাবে ভোট দিয়ে তাদেরকে পাঠাতে সক্ষম হবে। একমাত্র সেই নির্বাচনের মাধ্যমে দেশের সমস্যাকে আমরা ধীরে ধীরে কমিয়ে আনতে পারবো ইনশাআল্লাহ। ঠিক যেভাবে আজকে আপনারা এখানে একত্রিত হয়েছেন চুয়াডাঙ্গা বিএনপি কে আবার শক্তিশালী রাজনৈতিক ভিত্তির উপরে গড়ে তোলার জন্য দেশের ভবিষ্যৎকে গড়ে তুলতে হলে নির্বাচনের বাইরে আর কোনো বিকল্প পথ নেই। আসুন আজকে আমরা জেলা বিএনপি সম্মেলনকে যেরকম সফল করার জন্য আমরা সকলে এখানে একত্রিত হয়েছি, একটি সুন্দর সম্মেলনের মাধ্যমে আমরা সেটিকে যেমন সফল করব, আগামী দিনে আসুন দেশের মানুষকে আমরা উদ্বুদ্ধ করি। এখানে আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, কাউন্সিলররা উপস্থিত হয়েছেন, সর্বপর্যায়ের চুয়াডাঙ্গার সর্বপর্যায়ের নেতৃবৃন্দ, সহকর্মীবৃন্দ, তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। এর বাইরেও চুয়াডাঙ্গাবাসীর বিভিন্ন এলাকা থেকে বহু সাধারণ মানুষ, ভাই বোনেরা উপস্থিত হয়েছেন। আসুন আমাদের সামনে লক্ষ্য এবং উদ্দেশ্য একটি, সেটি হচ্ছে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, সেটি হচ্ছে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং এটিকে যদি করতে হয় অবশ্যই আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই কাজ করতে হবে। আমি এখন আমার এখানে উপস্থিত বিএনপির সকল ভাই বোনদেরকে, বিশেষ করে তৃণমূলের নেতাকর্মী, কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে তৃণমূলের নেতাকর্মী যারা উপস্থিত আছেন, আপনাদের উদ্দেশ্যে সংক্ষেপে একটি বক্তব্য তুলে ধরতে চাই বক্তব্য শেষ করার আগে। প্রিয় ভাই বোনেরা, আপনারা প্রায় বলে থাকেন একটি কথা, কি যে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই কথাটি যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করেন, এই কথাটিকে আপনারা মনে প্রাণে বিশ্বাস করেন, দেখি কারাগারে বিশ্বাস করেন। এই যে প্রত্যেকটি মানুষ আছে, ধন্যবাদ, হাত নামান। এই কথাটি যদি সত্যিকার ভাবে বিশ্বাস করেন প্রিয় ভাই বোনেরা, তাহলে আপনাদের প্রত্যেককে কিন্তু নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে। শুধু কথা বললেই হবে না। বাংলাদেশের মানুষের প্রত্যাশা কিন্তু এখন স্বৈরাচারের পতনের পরে বাংলাদেশের মানুষের প্রত্যাশা কি, যে বিএনপি এমন একটি রাজনৈতিক দল, অতীতে যখন বিএনপি রাষ্ট্র পরিচালনা করেছে, তারা এই দেশের মানুষের ৫ সাল থেকে বহুদলীয় গণতন্ত্রে ফিরিয়ে দিয়েছিল, এই দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিল। এই দেশের দুর্ভিক্ষ থেকে বিএনপি বাংলাদেশকে খাদ্য রপ্তানির দেশে পরিণত করেছিল। দর্শক, চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে সরাসরি যুক্ত হয়ে বক্তৃতা করছিলেন ভার্চুয়ালি। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম।